ভাইয়াও সব জানে। ভাবি বললেন, তোর ভাইও রেডি আছে। আর হ্যাঁ, আজকে ভাইয়ার নাম ধরে ডাকবে। আমাকে দেখে ভাইয়া উঠে দাঁড়ালো। তাকে দেখে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ভাইয়া জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। আমার ভাই ও ভাবি অনেক দিন ধরে সন্তান ধারণের চেষ্টা করছিলেন, কিন্তু সফল হচ্ছিলেন না। আমি তখন আমার বাবা মায়ের বাড়িতে থাকতাম। হঠাৎ করেই আমার ভাই আমাকে তার কাছে নিয়ে আসে এবং একাধিক রাত আমাকে তার স্ত্রীর মতো আচরণ করে কাটায়। আমি গর্ভবতী হয়ে যাই। আমার নাম তামিমা। আমি দেখতে অনেক সুন্দর। শরীরের গঠন নাই বা বললাম। ছেলেরা আমাকে একবার দেখলে চোখ ফেরাতে চায় না। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু তাদের সাহস হয় নাই কখনো। আমার গল্পগুলো তোমরা শোনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লিজ। আমার বিয়ে 1 বছরও টিকেনি, এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমার মায়ের বাড়িতে থাকা আমার জন্য কষ্টের হয়ে উঠেছিল। আমার মা, বাবা ও ভাইয়ের ঠাট্টা বিদ্রূপ দিন দিন বেড়ে যাচ্ছিল। তারা মনে করত যে আমি বাড়িতে থাকলে আমার ভাই আবার বিয়ে করতে পারবে না। আমার অসহায়ত্বের কারণে আমি তাদের কথা শুনতাম, কারণ আমি আমার ইচ্ছামতো প্রেমে করে বিয়ে করেছিলাম, যা 1 বছরও টিকেনি। আমার মামাতো ভাই জানত যে তার চাচা ও খালা কতটা নিষ্ঠুর স্বভাবের। সে আমাকে বলল, আপু, তুমি আমাদের বাসায় এসো, এখানে তুমি শান্তি পাবে। আমার জীবন অনেক চেষ্টার পরেও স্বাভাবিক রাখতে পারিনি, কারণ তার পরিবারের সদস্যরা আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিল। আমি ২৬ বছর বয়সে বিয়ে করেছিলাম এবং ২৭ বছর বয়সে ডিভোর্স পেয়েছিলাম। সেই দিনগুলোর কথা বারবার মনে করতে চাইতাম না। তাই যখন সুনীল ভাইয়া আমাকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানালো, আমি সেই রাতেই সিদ্ধান্ত নিলাম যে আমি আর আমার বাবা মায়ের বাড়িতে থাকব না। আমার জিনিসপত্র গুছিয়ে বাসে চেপে রওনা দিলাম, কারণ আমার বাবা মাও চেয়েছিল আমি যেন বাড়িতে না থাকি। সুনীল ভাইয়ারের সঙ্গে আমার ছোটবেলার বন্ধুত্ব ছিল। সে এমন একজন যাকে আমি ভাই বলে ডাকতাম। তার কোনো সন্তান ছিল না, আর সে আমাকে খুব খুশি মনে স্বাগত জানালো। সুনীলের বাড়িতে আমি কোনো অবজ্ঞার সম্মুখীন হইনি। সে আমার প্রয়োজনের দিকে খুব যত্ন নিয়েছিল। সেই খুশির পরিবেশে আমি 6 দিন কাটালাম। সুনীল এবং তার স্ত্রীর মধ্যে একবারও কোনো ঝগড়া দেখিনি, কিন্তু আমার কারণে তাদের মধ্যে কোনো সমস্যা যেন না হয়, তাই আমি সুনীলকে বললাম যে এখন আমাকে বিদায় নিতে হবে। হয়তো আমার উপস্থিতির কারণে তোমরা নিজেদের সময় পাচ্ছ না। সুনীল উত্তরে বলল, এখন সময় পেয়ে আর কী লাভ। আমি বুঝলাম কিছু একটা সমস্যা আছে তাদের মাঝে। আমাদের বিয়ের 8 বছর পূর্ণ হল। সুনীল আমাকে তার বাড়িতে কয়েকদিন থাকার অনুরোধ করল। সেদিন রাতে যে রুমে আমি ছিলাম, আমার রুমটা সুনীল ভাইয়ের রুমের পাশেই ছিল। আমি রুম থেকে বের হতেই সুনীল ভাইয়ার রুম থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল তার বউয়ের সাথে কথা বলছেন, আর কিছু অদ্ভুত আওয়াজ আসছিল। এত রাতে এসব কথা ও আওয়াজ শুনে হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ে গেল। রুমে ফিরে এসে কানে তুলো দিয়ে শুয়ে পড়লাম, যাতে কোনো আওয়াজ না শুনতে পাই এবং চোখের সামনে কোনো অপ্রিয় দৃশ্য না আসে। পরের দিন ভাবির বাড়িতে শ্বশুর ও খালা আলাপ করছিলেন। খালা বললেন, প্রিয়া, তুমি আর আমি কবে সুখবর শুনতে পারব? খালার প্রশ্ন শুনে প্রিয়ার মুখ ভেঙে গেল। সুনীল ভাইয়া বলল, আমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে, কিন্তু এখনও ভাবিনি। প্রিয়া ভাবি ওখান থেকে চলে যেতেই খালা মুখ গোমড়া করে নিজের রুমে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না কেন প্রিয়া ভাবি এত মন খারাপ করেছে। তাই আমি ওর রুমে গেলাম। তাকে কাঁদতে দেখে বললাম, প্রিয়া, তুই কাঁদছিস তোর খালার এই প্রশ্নে? সুনীল ভাই তো তাদের বলেছে যে তোমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে এবং তোমরা সবাই তা মেনে চলছ। এতে খারাপ লাগার বা কান্নাকাটি করার কিছু নেই। তুমি এখন শহরে থাকো, তোমার চিন্তা চেতনা অনেক উন্নত। আজকাল সন্তান জন্ম দেওয়া এত সহজ নয় এবং খরচ অনেক বেড়ে গেছে। হয়তো সময় বুঝে ভাইয়া বাচ্চা নিবে, এতে টেনশনের কি আছে? আমি কথা বলতে বলতে হঠাৎ প্রিয়া আমার কাঁধে মাথা ডেকে জোরে জোরে কাঁদতে লাগল। তার কান্নার কারণ জানতে চেয়ে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্রিয়া ভাবি, তোমার কান্নার কারণ নিশ্চয়ই অন্য কিছু। তুমি আমাকে তোমার বন্ধু ভেবে সব বলতে পারো। প্রিয়া ভাবি তখন বলল, তুমি যখন আমাকে বন্ধু ভেবে প্রশ্ন করেছ, আমি তোমাকে সত্য কথা বলবো। কিন্তু এটা শোনার পর তুমি আমাকে ভাবির মতন নয়, বন্ধুর মতন আচরণ করবে। আমি প্রিয়াকে প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে বন্ধুর মতোই আচরণ করব। তখন প্রিয়া বলতে শুরু করল, আমাদের কোনো পরিবার পরিকল্পনা নেই, সত্যি বলতে। আমি মা হতে পারবো না। আমার মধ্যে একটা ত্রুটি আছে। আমি প্রিয়াকে বোঝালাম, এত টেনশন নেওয়ার কি দরকার?
মানসিক চাপ কমাও, ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে। যদি মা বাবা হওয়ার ইচ্ছা থাকে তাহলে এতিমখানা থেকে একটি শিশুকে দত্তক নিতে পারো। এতে তুমি মাতৃত্বের স্বাদ পাবে এবং সেই শিশুটিও ভালো থাকবে। প্রিয়া বলল, আমাদের যদি সন্তান দত্তক নিতে হতো তাহলে আমাদের বিয়ে হয়ে যেত অনেক আগেই, কিন্তু সুনীল আর আমি শুধু আমাদের নিজেদের সন্তান চাই। আমার মধ্যে কি অভাব আছে? সমাজে এটা জানাজানি হলে আমার বদনাম হবে, আর এটাই আমরা চাই না। সুনীলের কথা শুনে আমি বললাম, তোমার চেষ্টা ছেড়ে দিও না, একদিন তুমি অবশ্যই মা হবে। সেদিন সন্ধ্যায় ভাইয়া ও প্রিয়া ভাবি আমাকে তার সাথে একটা পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলল। আমি প্রথমে যেতে রাজি ছিলাম না, কারণ আমি ঘরে একা থাকতে চেয়েছিলাম, কিন্তু প্রিয়া ভাবি আমাকে এত বকাঝকা করল যে শেষমেশ রেডি হয়ে ওর সাথে যেতে রাজি হলাম। আমি যখন রেডি হয়ে রুম থেকে বের হলাম, ভাইয়া আমার প্রশংসা করে বলল, অনেকদিন পর তোমাকে রেডি দেখছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তার কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। পার্টিতে পৌঁছার পর সবাই জানতে চাইল আমি কখন আসলাম। প্রিয়া ভাবি চুপচাপ মাথা নাড়ল। বাড়িতে ফিরে আমি রুমে গিয়ে জামাকাপড় বদলে রান্নাঘরে পানি খেতে গেলাম। তখন ভাই ও প্রিয়া ভাবির ঝগড়ার আওয়াজ ভেসে আসলো। ভাবি বাচ্চা না হওয়ার কারণে হতাশায় কাঁদছিলেন। আমি প্রিয়াকে বললাম, এই বিষয়টা আমি আগে বুঝিয়েছি, বারবার একই কথা বলা ঠিক না, এবং সেখান থেকে চলে এলাম। রান্নাঘর থেকে পানি নিয়ে সোজা রুমে এসে বই পড়তে বসলাম। কিছুক্ষণ পর প্রিয়া ভাবি আমার রুমে এসে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমি বললাম, ভাবি কিছু বলতে চান? তিনি এসে আমার পাশে বসলেন। 2 ঘন্টা হয়ে গেছে আমরা পার্টি থেকে ফিরেছি, কিন্তু প্রিয়া ভাবি এখনো চেঞ্জ করেনি। সে আমার হাত ধরে বলল, তুমি আমার জন্য একটা কাজ করবে, আমার বন্ধুর মতো। সে আমাকে প্রতিশ্রুতি দিতে বলল যে আমি তাকে অস্বীকার করব না। আমি জানি সে আমার কাছ থেকে কি চাইবে। হয়তো সে আমাকে শপিং করতে বলবে, না হয় কিছু ব্যক্তিগত কথা শেয়ার করবে। আমি ভাবিকে বললাম, তুমি যা বলবে আমি করতে প্রস্তুত। তার কথা শুনে হেসে বললাম, হ্যাঁ, তুমি মা হয়ে যাবে। প্রিয়া ভাবি বলল, আমার কথা পুরোপুরি শোনো, আমি মা হতে চাই, কিন্তু তোমার মাধ্যমে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আমার মাধ্যমে মানে কি? প্রিয়া ভাবি বলল, তুমি কথা দিয়েছ, তাই প্রত্যাখ্যান করতে পারবে না। গত 8 বছর ধরে আমি মা হওয়ার জন্য আকুল হয়ে আছি। আমরা লাখ লাখ টাকা হাসপাতালে খরচ করেছি, আমি কত ইঞ্জেকশন খেয়েছি। এখন আমি চাই তুমি সুনীলের সাথে কিছু রাত কাটাও, তাকে ভালোবাসো। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ছোটবেলায় যার সাথে খেলেছি, যাকে কাল পর্যন্ত ভাই বলে ডাকতাম, তার বউ আমাকে এইভাবে বলছে। আমি বললাম, তুমি কি বুঝছো? তুমি কি বলছো? প্রিয়া ভাবি বলল, হ্যাঁ, আমি ভেবেচিন্তে বলেছি। তোমাকে এই কাজ বিনা পয়সায় করতে হবে না। আমরা তোমাকে 40 লক্ষ টাকা এবং একটি বাড়ি দেব। তাদের প্রস্তাব শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। আমি জানতাম আমার নিজের বিউটি পার্লার খুলতে পারলে ভালো হতো। এই 40 লক্ষ টাকা দিয়ে আমি একটি ব্যহুল প্রফেশনাল কোর্স করতে পারতাম এবং বড় পার্লার খুলতে পারতাম। কিন্তু প্রিয়া ভাবি প্রস্তাব শুনে আমি বললাম, এসব কি বলছো তুমি? ভাইয়াও সব জানে। ভাবি বললেন, তোর ভাইও রেডি আছে। আর হ্যাঁ, আজকে ভাইয়া নাম ধরে ডাকবে। আমাকে দেখে ভাইয়া উঠে দাঁড়ালো। তাকে দেখে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ভাইয়া জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। তখন প্রিয়া ভাবি বলল, এখন থেকে ভাই না, সুনীল বলে ডাকবে। তারা সন্তান চেয়েছিল, আর প্রিয়া ভাবি মা হতে অনেক কষ্ট সহ্য করেছিল। আমার বয়স মাত্র 27 বছর। আমি জানতাম না ভবিষ্যতে বিয়ে করব কিনা, বা কেউ আমাকে তার মনের জায়গা দেবে কিনা। সুনীল আমার মামাতো ভাই, তাই ছোটবেলা থেকে বিয়ে করতে পারিনি, কিন্তু সব ভুলে আমি কাজার ন্যায্য পাওনা নিতে যাচ্ছিলাম, যাতে ভবিষ্যতে আর কারো সাহায্য নিতে না হয়। আমি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ বোনের গলা শোনা গেল, আমরা এখনই পার্টি থেকে ফিরেছি, তুমিও ক্লান্ত, আজ বিশ্রাম নাও, কাল থেকে শুরু হবে। আমি মাথা নেড়ে রুমে চলে গেলাম। রাতের খাবার খেয়ে পরের দিন আসলো। কিছুক্ষণ পর প্রিয়া ভাবি এসে বললেন, সুনীল কখনো অন্য মেয়ের দিকে তাকায় না, কিন্তু এখন যা করবে আমাদের জন্যই করবে। তার হাতে একটা নাইটগা ছিল, যা অনেক সুন্দর আর আকর্ষণীয়। তিনি বললেন, তুমি এই পোশাক পরে সুনীলের রুমে যাও, সে তোমার দিকে আকৃষ্ট হবে। প্রিয়া ভাবি বললেন, মনে রেখো, এটা শুধু একটা চুক্তি, অন্য কোনো ভাবনা আনবে না। মনে মনেই চুক্তি মনে রেখে আমি সুনীলের রুমে গেলাম। শুধু আমার ভবিষ্যতের কথা ভেবে মাথা নেড়ে সুনীল ভাইয়ের ঘরে চলে গেলাম। সুনীল ভাইয়ার রুমে কোথাও দেখা যাচ্ছিল না। প্রিয়া ভাবি তাকে তার রুমে ডাকল। সে তখন বাথরুমে ছিল। প্রিয়া ভাবি বলল, তামিমার রুমে এসেছে। সুনীল বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রিয়া ভাবি বুঝতে পেরে বেরিয়ে গেল। আমি রুমের আলো নিভিয়ে দিলাম। সুনীল ভাইয়ার বাথরুম থেকে বেরিয়ে এসে
আমার পাশে বসল। আমরা কেউই কিছু বলছিলাম না। হঠাৎ সুনীল ভাইয়া আমার ধারে হাত রাখল। আমি মনে করলাম এটা আমার ভবিষ্যতের জন্য একটা চুক্তি, আমাকে এটা করতে হবে। আর আমি এক দম্পতিকে বাবা মা হওয়ার সাহায্য করছিলাম মাত্র। সুনীলের সাথে কাটানো রাতের পর আমি গর্ভাবস্থার উপসর্গ অনুভব করলাম। এখন আমি নিজেই ঘর অন্ধকার করে দিতাম। সুনীলও তাই চাইতো। 1 মাস পর আমি মশলাদার খাবার খেতে লাগলাম। সুনীল আমাকে তার এক বন্ধুর চেকআপে নিয়ে গেল। অন্তঃসত্ত্বা হবার খবর শুনে সুনীল ও প্রিয়া ভাবির মুখে খুশি দেখে আমিও খুশি হলাম। সুনীল আমার প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে উঠল। সুনীল দ্রুতই উধাও হয়ে যেত, যদিও সে তার স্ত্রীর সন্তান হওয়ার অজুহাত দেখাতো। গ্রামের কিছু মহিলা তার বউকে বন্ধা বলে ডাকতে শুরু করেছিল। আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম। সুনীল অনেক আত্মীয়স্বজন এড়িয়ে চলত। অফিসে যাওয়ার সময় তাকে এড়িয়ে যেত এবং ঘরে তালা দেখে ফিরে যেত, যাতে